Hello, my students. Today I am here with the poem The Vagabond. The poem is written by Robert Louis Stevenson, who was a famous Scottish poet, novelist, essayist, and a travel writer. আজকে আমি তাহলে তোমাদের সামনে দ্য ভ্যাগাবন্ড এই কবিতাটা ক্লাস 7-এর, যেটা রবার্ট লুইস স্টিভেনসনের লেখা, এই কবিতাটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তাহলে বুঝতেই পারছ, রবার্ট লুইস স্টিভেনসন ছিলেন স্কটল্যান্ডের একজন নামকরা কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং ভ্রমণ কাহিনীর লেখক ছিলেন। His famous works include Treasure Island, Kidnapped, and The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde. তার যে বিখ্যাত যে অ্যাক্টিভিটিস, কাজের মধ্যে যেগুলো এখানে বলা হচ্ছে সেগুলো হচ্ছে ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপ এবং দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। এরপর আমি কবিতায় চলে যাচ্ছি। দেখো, কবিতাটি এখানে বলা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড। তাহলে হু ইজ আ ভ্যাগাবন্ড? ভ্যাগাবন্ড ইজ ওয়ান উইলিং টু লিভ আ ফ্রি লাইফ ফার অ্যাওয়ে ফ্রম এ প্ল্যান্ড অর সিস্টেমেটিক লাইফ। মানে হচ্ছে ভ্যাগাবন্ড বলতে আমরা সেই ব্যক্তিকে বুঝি যে একটা স্বাধীন জীবনযাপন করতে চায় এবং যে জীবনটা হচ্ছে কোনো পরিকল্পিত বা বাঁধাধরা জীবনের থেকে অনেক দূরের একটা জীবন। অ্যাকচুয়ালি হিয়ার দ্য পোয়েট himself was in search of a way how to escape from the monotony of his life. এখানে দেখা যাবে যে কবি নিজে তার জীবনের যে একঘেয়েমি, সেটা থেকে বেরিয়ে আসার একটা তিনি যেন উপায় খোঁজ করছিলেন। অ্যান্ড হিয়ার দ্য পোয়েটস escapist attitude finds an expression in the form of a vagabond. দেখা যাবে যে কবির যে ওই পলায়নবৃত্তি যে মনোভাব, মানে জীবনের যে বোর্ডম, জীবনের যে মনোটনি, সেখান থেকে বেরিয়ে আসার যে এই যে তীব্র ইচ্ছাটা, এই মনোভাবটা প্রকাশ পেল কবিতার মধ্যে। একটা ভ্যাগাবন্ডের জীবনের মাধ্যমে তিনি এটাকে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, তো আমি এখন কবিতাটা পড়ছি। তাহলে দেখা যাচ্ছে দ্য পোয়েম কনসিস্ট অফ 4 stanzas and each stanza contains 8 lines. Let's read the poem. Give to me the life I love. তাহলে কবি প্রথমেই বলছেন কি, এবং এই গিভ শব্দটার উপর তিনি জোর দিচ্ছেন যে আমাকে দাও সেই জীবন, আই লাভ মানে আই লাইক, আমাকে আমার পছন্দের জীবন দাও। লেট দ্য লেভ গো বাই মি। আর কি বলছেন এখানে? লেভ বলতে স্ট্রিম, ছোট নদী, যে নদী যেন বয়ে যায় আমার পাশ দিয়ে। অর্থাৎ দ্য পোয়েট ওয়ান্টস টু লিভ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। দেখো আবার বলেছেন যে গিভ দ্য জলি হেভেন অ্যাভাব
এবং কবি চাইছেন জলি মিন্স হ্যাপি, একটা সুন্দর, হেভেন মিন্স স্কাই, একটা সুন্দর আকাশ কবির মাথার উপরে থাকবে। অ্যান্ড বাই ওয়ে নাই মি, এবং কবি চাইছেন কি বাই ওয়ে, নট মেন ওয়ে। বাই ওয়ে মিন্স মাইনর পাথ, মাইনর ট্র্যাক, ছোট রাস্তা, প্রধান রাস্তা নয়। মানে দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু ফলো the way used by general people, used by many people. কবি কিন্তু সেই রাস্তা যেতে চাইছেন না বেশিরভাগ লোক বা সাধারণ লোকেরা যে প্রধান রাস্তা ব্যবহার করে, কবি কিন্তু সেই রাস্তা ব্যবহার করতে চাইছেন না। মানে কবি যেন একটু আলাদা জীবন, আলাদা রাস্তা, সেই জন্য বলছেন যে বায়োয়ে, একটা ছোট্ট রাস্তা, নাইমি, আমার পাশেই থাকবে একটা ছোট রাস্তা। অর্থাৎ কবির চয়েস হচ্ছে তিনি ছোট রাস্তা দিয়ে হেঁটে যাবেন নিজের ইচ্ছা মতো। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এবং দ্য পোয়েট ওয়ান্টস নো হাউস, তিনি কোনো বাড়ি চাইছেন না, কিন্তু তিনি চাইছেন বেডটা কোথায় না, হিজ বেড উইল বি আন্ডার দ্য ওপেন স্কাই, মানে উইদাউট এনি শেল্টার। তার বিছানাটা হবে ঝোপে জঙ্গলে, উইথ স্টার্স টু সি, মানে হচ্ছে সেখান থেকে যেন আকাশ দেখা যায়। অর্থাৎ কোনো শেল্টারের নিচে তিনি থাকতে চাইছেন না, তিনি একদম ওপেন স্কাইয়ের নিচে থাকতে চাইছেন। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, এবং এখানে ব্রেড বলতে রুটি, রুটি মিন্স এখানে তার যে খাবার, যে কোনো একটা আইটেম, সে রুটি হোক আর যাই হোক, সেটা তিনি যে কোনো কিছু একটা পেলি হবে, পেট ভরলি হবে, এইরকম কিছু একটা পেলি হবে, এবং সেটা তিনি দরকার হলে নদীর জলে ডুবিয়ে খাবেন। আই ডিপ ইন দ্য রিভার, মানে কবির সেরকম কিন্তু কোনো চাওয়া পাওয়ার মধ্যে তিনি থাকছেন না, তার কোনো ডিমান্ড নেই, জাস্ট তিনি চাইছেন প্রকৃতির কোলে তিনি বাঁচতে চাইছেন। দ্যার ইজ দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, বলছে এটাই একটা মানুষের জীবন হবে, যে কেমন মানুষ না, লাইক মি, আমার মতো লোকের, এটাই হচ্ছে, এই জীবনটাই হচ্ছে সঠিক জীবন। দ্যাট ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দ্যাট ইজ দ্য লাইফ ফর এভার, এবং কবি যতদিন বাঁচবেন, আপ টু হিজ ডেথ, হি ওয়ান্টস টু লিভ সাচ এ লাইফ, তিনি এই ধরনের জীবন যাপন চাইছেন। আচ্ছা, এরপর সেকেন্ড স্ট্যান্জে দেখি, লেট দ্য ব্লো ফল সুন অর লেট। এখানে ব্লো মিন্স ট্রাভেলস or fatal situation, it may be death itself, এটা মৃত্যু হতে পারে বা কোনো মারাত্মক কোনো পরিস্থিতি, আঘাত। তো কবি বলছেন যে লেট দ্য ব্লো ফল সুন অর লেট, কোনো খারাপ কিছু সেটা এখনই আসুক কি পরেই আসুক, দ্য পোয়েট ইজ রেডি টু ওয়েলকাম দ্য সিচুয়েশন। সেই জন্য বলছেন যে লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপরে যাই আসুক না কেন তাতে কবি কিন্তু ভয় পাচ্ছেন না। গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, কবি চাইছেন যে এইরকম একটা পরিবেশ, অর্থাৎ চারিদিকে তিনি কী পাবেন না, ফেস অফ আর্থ, অর্থাৎ একটা প্রকৃতির পরিবেশে তিনি বাঁচতে চাইছেন। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং কবি সামনে থাকবে রাস্তা। ওয়েলথ আই সিক নট, কবি কিন্তু কোনো ওয়েলথ বলতে এখানে ধন সম্পদ, কবি কিন্তু কোনো ধন সম্পদ চাইছেন না। হোপ নট লাভ, এবং তিনি
কোনো আশাও চাইছেন না, কোনো ভালোবাসাও চাইছেন না। নট এ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধু আমার দরকার নেই। অ্যাকচুয়ালি দ্য পোয়েট does not want to depend on anybody, and at the same time he wants none to be dependent on him. কবি চাইছেন না কারোর উপর নির্ভরশীল হতে, এবং তিনি এই রকম কোনো ব্যক্তি চাইছেন না যে ব্যক্তি কবির ওপর নির্ভরশীল হবে। সেই জন্যই বলছেন যে নট এ ফ্রেন্ড টু নো মি, তাহলে মানে তিনি এই লাইফটা তিনি এনজয় করতে পারবেন না, তিনি যে লাইফটা চাইছেন। অ্যান্ড দ্য রোড বিলো মি, আবার তিনি বলেছেন যে আমার নিচে আমার রাস্তা থাকলেই হবে, আর ওপরে আকাশ থাকলেই হবে। So next we proceed to the third stanza. বলছে or let autumn fall on me. দেখো বলছে যে আটাম কিন্তু শরৎকাল, যেটা কোল্ড কান্ট্রিতে শরৎটা কিন্তু আমাদের এখানে শরৎকালের থেকেও কিন্তু আরও সেখানে কঠিন। আমাদের হয়তো শীতকালটা, আমাদের উইন্টার সিজনটা আমাদের কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু কোল্ড কান্ট্রিতে শরৎকালটা কিন্তু ওদের কাছে অতটা আমাদের মতো অতটা কমফোর্টেবল নয়। সেই জন্য বলছে লেট আটাম ফল অন মি, বলছে আটাম ঋতু আমার ওপরে আসুক। হোয়ার আই ফিল মিন্স ইন দ্য ফিল আই লিঙ্গার। তার মানে এখানে বলতে চাইছেন যে শরৎ আসুক, আমি প্রকৃতির মধ্যেই থাকতে চাই। যে শরৎ কী করে, আসার পরে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। কবি জানেন যে শরতের যে ঠান্ডা পরিবেশে, শরতের ঠান্ডা কী করে না গাছের পাখিদের তাদের গান থামিয়ে দেয়। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এখানে ফিঙ্গার অ্যাকচুয়ালি দ্য পার্ট ফর দ্য হোল, শরীরের মানে এখানে বলতে চাইছে যে ঠান্ডা আসার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের উপরে যেন একটা প্রভাব, শুধু আমাদের নয়, যত মর্টাল থিংস আছে সকলের ওপরই একটা যেন প্রভাব পড়ে, ঠান্ডার প্রভাব একটা পড়ে। এখানে বাইটিং মানে যে কনকনে ঠান্ডা, মানে সে কী করে না আমাদের শরীরের ওপরে যেন একটা কামড় দেয়। সেখানে বাইটিং বলতে ওই কনকনে ঠান্ডায় আমাদেরকে যেন আমাদের উপরে একটা যেন কামড় দেয়, প্রভাব সৃষ্টি করে। affects our parts of body. The different parts of our body are affected by the biting cold. এবং ব্লু কেন বলা হচ্ছে না, শরতের আকাশ আমরা জানি ব্লু, এবং আন্ডার দ্য ব্লু স্কাই এভরি object takes the color of the sky, and that is why the blue finger. তারপরে বলছে দেখো হোয়াইট অ্যাজ মিল দ্য ফার্স্ট ফিল, এবং শরতের সময় অর্থাৎ শরৎকালে যে তুষারে আবৃত যে মাঠ, সেই মাঠটা দেখতে কেমন না গোটা মাঠটাকে দেখাচ্ছে সাদা। ঠিক মিল বলতে এখানে দ্য গ্রেনস অফ স্টিল, অ্যাকচুয়ালি এখানে ভুট্টা বা আটা ফ্লোর এদের যে গুঁড়োগুলো যেগুলোকে সাদা, ঠিক মাঠে ওইগুলো পড়ে থাকলে যেমন সাদা ছোটো ছোটো সাদা গ্রেনস, খাদ্যশস্যের গুঁড়ো যেগুলো ভাঙলে যেমন সাদা অংশ বেরিয়ে থাকে, ঠিক সেই রকম
গোটা মাঠটাকে কেমন দেখাচ্ছে না তুষারে আবৃত, এবং সেই জন্য বলা হচ্ছে এখানে হোয়াইট অ্যাজ মিল দ্য ফার্স্ট ফিল। তুষারে আবৃত মাঠটাকে দেখাচ্ছে ঠিক খাদ্যশস্য গুঁড়ো করে রয়েছে সাদা সাদা। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, এবং এই অবস্থায় কবি বলছেন কি যে নিজেকে একটু এখানে রিভাইভ করে নিতে হবে, নিজেকে এখানে কী করতে হবে না এনলিভেন করতে হবে, ইনভিগরেট প্রাণবন্ত করে তুলতে হবে ফায়ার সাইডে গিয়ে, যেটা হচ্ছে একটা সেফ প্লেস ওই মুহূর্তে। এটা হ্যাভেন বলতে গেলে সেফ প্লেস, নিরাপদ জায়গা। সেই ফায়ার সাইডে গিয়ে নিজেকে ওখানে একটু প্রাণবন্ত করে তুলতে হবে। তবুও তিনি নট টু আটাম উইল আই ইল, ইল মিনস এখানে সারেন্ডার, তবুও তিনি কিন্তু আটামের কাছে সারেন্ডার করবেন না। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও তিনি সারেন্ডার করবেন না। তাহলে এটা থার্ড স্ট্যান্ড এখানেই শেষ। দেখো ফোর্থ স্ট্যান্ড যেটা বললাম যে দ্য সেকেন্ড স্ট্যান্ডা হ্যাজ বিন রিপিটেড হিয়ার, সে একই কথা আছে। সুতরাং এখানে নতুন করে বলার আর কিছু নেই। The poet has repeated the second stanza in order to put emphasis on his preference of a life in the very lap of nature. Okay? কবিতাটা ভালো করে পড়বি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে বলবি। তাহলে আজকে এখানেই রাখলাম। গুড বাই।